জামাতে ইসলাম এনসিপিকে ভালোবাসা দিতে গিয়ে ঘোষিত হয়েছে। কিন্তু এটা কেন বলছেন? কারণ এনসিপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে এমন কোনো কিছু বলেছে? আপনার ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছিল বারবার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলবা না। যেই দিন তারা মুক্তি পাবে, যে আজ থেকে আমরা নিষিদ্ধ না, সেদিন দেশে ভয়ঙ্কর কিছু ঘটবে আমার মনে। কখনো সামরিক আবরণে স্বৈর শাসন এসছে, ফ্যাসিস্ট এসছে, কখনো বেসামরিক আবরণে এসছে। যদি আপনি এই আবরণে ফ্যাসিস্টের যদি বিচার না করেন, যদি ওদেরকে রাইটলি পানিশ না করেন, আগামীতে আরো 10 গুণ শক্তি নিয়ে ফ্যাসিস্ট আসবে, দানব আসবে। তবে এই কথা তো বলবোই যে ইয়াং জেনারেশনের কাছ থেকে আওয়ামী লীগ দূরে সরে গিয়েছে। আপনি মুসলিম লীগকে আইন করে দেশে বাতিল করেছিল, তাহলে ডু ইউ ফাইন্ড এনি মুসলিম লীগ অ্যাক্টিভিস্ট প্রপারলি? কয়জন পাবে? বড়জন। আপনাকে খুঁজতে হলে একদম টু তেতুলিয়া যেতে হবে। তাইলে আইন করে তো এই দলটিকে বাতিল করে নেই। এই দলটি মানুষের আকাঙ্ক্ষার বাইরে চলে গিয়েছে, মানুষের মন থেকে উঠে গিয়েছে। একদম স্পষ্ট। সুতরাং মানুষের মন থেকে উঠে গেলে আপনি চেষ্টা করলেও আমি আওয়ামী লীগকে রক্ষা। ডক্টর ইউনূস আমাকে সেন্ট মার্টিনে কেন যেতে দিচ্ছে না, সেন্ট মার্টিন থেকে কোনো নিউজ কেন বের হচ্ছে না, তখন মানুষ শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের তুলনা করে ফেলতেছে। তার মানে আপনি ডক্টর ইউনূসের অবস্থান নিয়েও আপনি প্রশ্ন তুলছেন? আওয়ামী লীগ বিলুপ্ত হবে যদি তারা জন আকাঙ্ক্ষা ধারণ না করতে পারে, এবং তারা জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি। যুদ্ধে যেই জিতুক, জিতেছে মাতৃহৃদয় চূর্ণ করে। আরেকটা পড়েছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এভাবে এসছে যে যার দিকে বন্দুক তাক করে গুলি ছোড়া হচ্ছে, যে ছুটছে সে জানে না কার দিকে ছোড়া হচ্ছে, যে ওখানে গুলিটা রিসিভ করছে সেও জানে না কোথা থেকে গুলিটা আসছে। এখানে শব্দ কার্যকরটা নিষিদ্ধ করা হচ্ছে, কার্যক্রম ওই সময় পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত। এটাকে আবার ভিন্ন ভাষা বলতে পারেন, স্থগিত করলে বিচার হয় না, কিন্তু যদি নিষিদ্ধ করে দেন ওটা কিন্তু আরো ফেরত আসছে। কেন এটা করলো? আমি তো তোমাদেরকে নিষিদ্ধ করছি। আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম, আপনি ব্যক্তিগতভাবে আপনার দল ক্ষমা করেন, কিন্তু বাংলাদেশের মানুষ সংগঠন হিসেবে ক্ষমা। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফেস দ্য পিপলের ঢাকার অফিস থেকে। আপনারা জানেন যে গত কদিন যাবৎ ফেস দ্য পিপলের যে টক শো, এটি আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ আমি বাংলাদেশে রয়েছি ব্যক্তিগতভাবে, যে কারণে আর অনলাইনে আপনাদের সাথে দেখা হয়নি গত 4-5 দিন যাবৎ। আজকে আমাদের এই ফেস দ্য পিপলের যে হাউস আমাদের ঢাকায়, এটির প্রথম যে স্বাভাবিক টক শো, সেটির প্রথম আজকের এই ইভেন্ট। এখানে আমাদের বিশেষ কয়েকজন আমাদের প্রিয়, যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকে সবসময় কথা বলে এসছেন, সেই প্রিয় ব্যক্তিত্বগুলি আমাদের সাথে রয়েছেন। আজকে তাদের পরিচয় জানাবো। যে বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো, সেটা আপনারা জানেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ যে রাজনীতি, এখানে অনেক ধরনের হিসেব নিকেশ চলছে। এখানে জামাত ইসলামকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছে, এবং সামনে নির্বাচন ঘিরেও যথেষ্ট সংখ্যা আমরা শুনতে পাচ্ছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সব কিছু মিলিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ চলছে, সেটির আমরা যে শেষ পরিণতি কি হতে যাচ্ছে, কি পরিস্থিতি আসলে বর্তমানে রয়েছে, এসব নিয়ে কথা বলবো। আমার সাথে সব কথা বলবার জন্য রয়েছেন, আমার বামে রয়েছেন জনাব ব্যারিস্টার ওমর ফারুক। তিনি 6 সমন্বয়কের আইনজীবী ছিলেন, পাশাপাশি তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আছেন। জনাব ডক্টর সিনামে সাইদ, দীর্ঘদিন পর তিনি আমাদের সাথে এসছেন কথা বলবার জন্য। তিনি গ্লোবাল ভয়েস খ্যাত পাবলিক স্পিকার হিসেবে আপনারা সবাই তাকে চেনেন, অনেক ধন্যবাদ। এবং আমার ডানে রয়েছেন জনাব ব্যারিস্টার সারওয়ার হোসেন, তিনি একজন রাজনীতিবিদ এবং আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রয়েছেন জনাব তারেক রহমান, তিনি আম জনতা দলের সাধারণ সম্পাদক। আপনারা তাকে খুব ভালোভাবে চেনেন। আমি সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই নতুন আমাদের যে ফেস দ্য পিপলের অফিস, ফেস দ্য পিপলের যে এনভায়রনমেন্ট এবং ফেস দ্য পিপলের যে আয়োজন,
এগুলো দেখার জন্য আমাদের এই অতিথিরা এতক্ষণ আমাদের অফিসে এসছেন এবং তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে কিছুটা হলে প্রতিক্রিয়া জানবো। শুরু করতে চাই জনাব তারেক রহমান, আমাদের ফেস দ্য পিপলের ছোট্ট আয়োজনকে কিভাবে দেখছেন? এই অফিস প্রথম শুরু, আজকে প্রথম টকশোতে আপনি প্রথম যুক্ত হয়েছেন আমাদের সাথে, ওইটা থেকে পরবর্তীতে বাংলাদেশের যে বর্তমান রাজনীতি নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাইবো। আপনি একটু আগে প্রতিক্রিয়া জানান, কেমন লাগছে আপনার এখানে বসে? জি, অনেক ধন্যবাদ। আমি ফেস দ্য পিপলের অনেক আগে একটা শোতে বলেছিলাম যে ফেস দ্য পিপলের অনলাইন পারফরমেন্স পাশাপাশি যদি একটা এস্টাবলিশমেন্ট থাকতো তাহলে দেশের অনেক উপকার হতো। তো সেই উপকারের আজকে শুরু হলো। আমরা সামনে ভালো কিছু দেখবো, দেখলাম অনেক কিছু, স্টার্ট আপটা অনেক ভালো, দেখা যাক, আল্লাহ ভরসা। বাংলাদেশের রাজনীতি নিয়ে তো বেশ কি বলবো, এটাকে খুবই একটা সন্দেহজনক অবস্থাতে রয়েছে। আসলে কে কি চাচ্ছে সামনের সময়গুলোতে, এ নিয়ে সবাই সন্দিহান, বিতর্ক চলছে। আপাতত খুব লেটেস্ট যে সিদ্ধান্তটা সরকার নিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আমরা এক একজন এক এক দৃষ্টিতে দেখার চেষ্টা করছি, এক এক ভাষায় এটাকে ডিফাইন করার চেষ্টা করছি। সবাই বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আবার আরেকটা পক্ষ বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আপনি কি, আপনার কাছে কি তথ্য এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং একটু শুনতে চাই এই বিষয়টি? আমি শুরু করতে চাই হলো জামাতে ইসলাম দিয়ে। জামাতে ইসলাম এনসিপিকে ভালোবাসা দিতে গিয়ে ধর্ষিত হয়েছে সাম্প্রতিক সময়ে, এটা আমার অবজারভেশন। জামাত ইসলামকে ভালোবাসা দিতে ধর্ষিত হয়েছে? হ্যাঁ, মানে এনসিপি জামাত ইসলামকে আপনার হলো একবার নর্দমায় ফেলে দিয়েছে, এরকম একটা অবস্থা। তার এখন দর্শিত কে হয়েছে? মানে আপনি যদিও সিম্বলিক ভাবে বলছেন। এটা কেন বলছি, আমি এনসিপির একটা বিজ্ঞপ্তি দেখলাম, সেই বিজ্ঞপ্তির ভিতরে তারা যেটা বুঝলাম বাধ্য হয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, 1971-কে কেন্দ্র করে একটা ন্যারেটিভ দিয়েছে এবং ওই সময়ের ঘটনা অঘটন বা যাই হোক সেই বিষয়গুলোতে ইঙ্গিতপূর্ণভাবে জামাতকে মেনশন করেছে এবং জামাতের এই অবস্থানের পরিষ্কার ব্যবস্থাপনা যারা জানতে চায়, তো জামাত একদিন আগেই তাদেরকে সমর্থন দিল তাদের চাওয়াটাকে পূরণ করার জন্য, এবং একদিন পরে এই ধরনের একটা বেজ্জতি। এই জন্য বললাম জামাত প্রেম দিতে গিয়ে ধর্ষিত হয়েছে। কিন্তু এটা কেন বলছেন? কারণ এনসিপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে এমন কোনো কিছু বলেছে? আমরা যতটুকু শুনেছি, আমি একটা বিজ্ঞপ্তি দেখলাম আর কি, এরকম 1971 সালের ঘটনাকে কেন্দ্র করে তাদের একটা বিজ্ঞপ্তি এরকম আমার সামনে এসেছে। আমি সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি, সালেউদ্দিন সিফাত তার নামে, বার্তা যে আছে তার নামে। এই কারণে বলছেন এনসিপির সাথে জামাত ইসলামের খুব ভালো সম্পর্ক ছিল, এখন জামাত ইসলাম জামাত ইসলাম আসলে তার নির্দিষ্ট চিন্তার জায়গায় স্থির থাকতে পারছে না কোনো একটা কারণে, আনস্টেবল হয়ে গেছে। যেমন প্রাথমিকভাবে আপনার ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছিল বারবার ফ্যাসিস্ট বলবা না, তার মানে আওয়ামী লীগকে একটা গুড ফেভারের বিষয় এখানে আসে, তাই না? আবার তারাই দেখেন মানে হলো যুদ্ধে নেমে গেল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। তো এটা তো একটা আনস্টেবল সিচুয়েশন। তারা আবার যাদেরকে সাথে করে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে গেল, তারা আবার তাদেরকে অপমান করছে বা হেয় করছে সামগ্রিকভাবে, জাস্ট ব্যবহার করে ছুড়ে দিল, এইরকম আমার কাছে মনে হয়েছে। ব্যবহার করে ছুড়ে দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কার কি অবস্থান দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি এটাকে কি ভাষায় বলেন, নিষিদ্ধ হয়েছে নাকি? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফলে যেদিন আবার আওয়ামী লীগ পুনরায় ফিরে আসবে, ইস্টাবলিশমেন্ট পাবে, এই নিষিদ্ধ ডিক্লারেশনের কারণে ওই দিন অনেক রক্ত ঝরবে আবার। কিন্তু নিষিদ্ধ যদি না হতো তাহলে ওই রক্তটা ঝরতো না, ঠিক আছে? আমি যেটা মনে করি আর তার মানে আপনি মানে যেই দিন তারা মুক্তি পাবে যে আজ থেকে আমরা নিষিদ্ধ না, সেদিন দেশে ভয়ঙ্কর কিছু ঘটবে আমার মনে হয়, ঠিক আছে? এটা আমার মনে হয়। মানে তার মানে কি আপনি মনে করছেন আওয়ামী লীগকে এখন জাস্ট সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ নাম দিয়ে তাদেরকে জেলে ঢোকানো হয়েছে, কাইন্ড অফ সিম্বলিকলি, যেগুলো আবার তারা এখন মুক্ত হবে তখন আবার তারা খুব ফিরে আসবে? আমার যতটুকু বোঝাপড়া, আওয়ামী লীগের নেতা কর্মী যারা আওয়ামী লীগ করে এরা খুব কম মুড সুইচ করে আর কি। হ্যাঁ, এমনি সাময়িক সময়ে বিভিন্ন ধরনের বেশি থাকতে পারে, বাট তারা কখনো তাদের নিয়তকে সুইচ করবে না। যখন তারা এটাকে রিস্টোরেশন করবে তখন একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে, এটা আমার মতামত। এবং আওয়ামী লীগ এত সহজে বিলুপ্ত হওয়ার একটা কোনো উপাদান না।
আচ্ছা। হ্যাঁ, এবং এখনের মতোই 1975 সালেও একটা ভয়ঙ্কর সিচুয়েশন ছিল। তারা আরো কয়েক গুণ শক্তি নিয়ে রিস্টোর করেছে। এই রিস্টোরেশন থাকবে, তার মানে তারা আবারও ফিরে আসার আবার সম্ভাবনা আপনি দেখতে এটা পাচ্ছেন? আসলে আপনার হলো মানুষের মস্তিষ্কের শিরায় শিরায় আওয়ামী লীগ প্রবাহিত, যারা আওয়ামী লীগ করে এটাকে টেনে বের করে আসলে রাখা সম্ভব না। আচ্ছা, এটার অনেকগুলো কারণ আছে। খুব আপনার হলো এইটা আমাদের যে এই রিজিয়নের যে এস্টাবলিশমেন্ট, এই এস্টাবলিশমেন্টের যারা মালিক, সেই মালিকদের মধ্যে হলো আওয়ামী লীগ একটা মালিক। ঠিক আছে, তো এমনিতেই মালিক বেকায়দায় পড়তে পারে। আমি বলতেছি মালিক অনেক আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল মালিক, আওয়ামী লীগের দল মালিক, আরো অনেক মালিক আছে, বাট তারাও একটা মালিক। এবং আপনার হলো সাময়িক সময়ে এই মালিকানা আপনার হলো থাকবে, কারণ পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের মধ্যে তারা একটা স্টেক হোল্ডার, এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাদেরকে বিলুপ্ত করার ফরএভার সম্ভব না। তারা সামহাও কোনো না কোনো এক সময় আসতে পারে, তবে এই নিষিদ্ধের কারণে তাদের আসার এখন আগের তুলনায় ভয়ঙ্কর ভয়ঙ্কর। আপনি সেই যে একটা ভয় এবং আশঙ্কা আপনি প্রকাশ করছেন। জনাব ব্যারিস্টার ওমর ফারুক, আপনি কি একমত? যদি আমি বলি সরাসরি এটা। ধন্যবাদ। একমত দ্বিমতের আগে আমি অভিনন্দন জানাই ফেস দ্য পিপলকে, পাশাপাশি আপনাকেও, যে কঠিন সময়ে কঠিন অবস্থান নিয়েছেন এবং কঠিন সময়ে বাংলাদেশ থেকে যাদেরকে আপনি সংযোগ করতেন অত্যন্ত সাহসের সাথে তারা রেসপন্স করেছে। যে সময় গুণ খুনটা খুব নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল, আমাদেরও সৌভাগ্য হয়েছে যে আমরা কঠিন সময়ে আমরা ছোট আকারে ভূমিকা রাখতে পেরেছি। এটা আমার কৃতিত্ব না, মহান রবের কৃতিত্ব, মহান রবের সব কিছু। কারণ উনি আমাকে হয়তো সিলেক্ট করেছেন যে এত লোকের ভিতর 10,000 আইনজীবীর ভিতর হয়তো আমরা 5 জন দাঁড়িয়েছি, আমাকে 5 জনের ভিতর রেখেছে, এই জন্য শুক্রিয়া। আর আপনার এই স্টুডিওতে প্রথম, আই এম অনার্ড, ব্লেসড, এবং আপনাকে, আপনার দলকে, আপনার টিমকে আমি সেই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার প্রথম শো বাংলাদেশের অফিসে বসে আমার মতো একজনকে আপনি এনেছেন, যেখানে আপনার শয়ে আপনার গেস্ট আছে যারা অত্যন্ত ক্যাপাবল, অত্যন্ত ইনফরমেটিভ। এনিওয়ে, এরপর আমি আপনার প্রশ্নে আসি। আপনার প্রশ্নটি হলো তারেক সাহেব যেটি বলেছেন, তারেক সাহেব বরাবরই খুব সত্য কথা বলেন, যখন সত্য কথা বলেন রাগঘাট করেন না, এবং উনি ওনার এলাই যাদের সাথে থাকে ওদের ভিতরে থেকেও উনি কিন্তু অনেক কঠিন কথা বলেন। আমি ওনার সাথে একমত হয়ে সাপ্লিমেন্ট করতে চাই। কোনটাতে একমত হচ্ছেন? কারণ আমি ওনার আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারটা নিয়ে আমি যতটুকু মানে একদম সম্পূর্ণ অন্যান্য দলের যে অবস্থান এতদিন চতুর্দিকে শুনছি, তার অবস্থানটা সম্পূর্ণ বিপরীত। এখন ওনার নিজের মানসিক সুচ হলো কিনা, মানে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বাড়লো কিনা, সেটাও একটা বিষয় আছে। আমি একমত বলতেছি এই কারণে যে উনি বলছে শিরা উপশিরা আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, ইটস ট্রু, বাট এটার বাইরেও আছে। আমি তারেক সাহেবকে একটা কথা বলি, নিষিদ্ধ হওয়ার পরে অনেকে বিপদে পড়েছে, যারা তাদের ভোটটাকে ক্যাশ করার জন্য প্রথম 2-1 দিনের মাথায় বলছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা মহৎ গুণ, আল্লাহ ক্ষমা পছন্দ করে। মরেছে 2000 লোক বুলেট নিয়ে, 30-40 হাজার শহীদ, তাদের ফ্যামিলির কারোর সাথে কথা না বলে উনি ক্ষমা করে দিলেন। এরপরে এসে আবার আরেকটা বড় দল বললো যে নিষিদ্ধের পক্ষে আমরা না, জনগণ নিষিদ্ধ করবে, ভোটে নিষিদ্ধ হবে। অনেক ন্যারেটিভ আসলো, কত কিছু আসলো। এরপরে যখন নিষিদ্ধ হলো তখন দেখলাম যে সবাই আবার বলতেছে যে একটা ভালো কাজ করছে, এটা আমারই দাবি ছিল। তো যাই হোক, নানা হিসাব নিকাশে আওয়ামী লীগ যেহেতু একটা কঠিন একটা দল, একটা তারেক সাহেব যেমন বলছে 75-এর পরেও কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। 75-এর পরে তারা ঘুরে দাঁড়িয়েছে, তারা তখন মানুষের ভিতর বলেছে আমাদের যে বাকশালী ক্যারেক্টার ছিল ওই বাকশালী ক্যারেক্টার থাকবে না। ওরা সভা সমাবেশে ওরা রিফাইন্ড, এখন নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগের কথা আসলো না, ওরকম রিফাইন্ড করে তাদের কিন্তু 22 বছর লেগেছে মানুষকে বলতে, ভুলাতে। আর আমরা সাধারণত সাবকন্টিনেন্ট যারা আছি, যারা বই পুস্তকের সাথে আমাদের অধিকাংশ লোকের সম্পৃক্ততা নাই, খুব অল্প লোকের সম্পৃক্ততা আছে, তারা ভুলে যায় মানে কি, নতুন কিছু আসলে ওইটা নিয়ে আমরা হুমড়ি খেয়ে পড়ে কতদিন ভুলে যাই। যেমন আমি আপনার সাথে বলেছি, স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ করেছে কারা, একদমই হাড্ডিসার, লুঙ্গি পরা, ছেঁড়া গেঞ্জি, জুতা নাই পায়, রাইফেলটি তার চেয়ে বড়, ওই তো যুদ্ধ করেছে। যুদ্ধ করে স্বাধীন হওয়ার পরে বেনিফিশিয়ারি কারা হয়েছে ওকে ভুলে গেছি আমরা। ওই কঙ্কালসার দেহ আর আমাদের মাথার ভিতর নেই। আহমদ সফর বইটা পড়েন যে ইন্ডিয়াতে কারা কি করেছে, তারা এসে ক্ষমতা দখল করে চষা শুরু করেছে। শেখ মুজিবের ভাষায় আমি চোরের খনি পেয়েছি, ওদেরকে ভুলে যাওয়ার কারণে চোরের খনি পেয়েছে। চোরকে নিয়ে যখন ঘর সংসার করলো শেখ মুজিব, কত কঠিন পরিণতি হলো তার পরিবারের। ঠিক তেমনি ভাবে
ভুলে যেতে যেতে আমরা আবার একটা 90 সাল পর্যন্ত আসলাম। 90 সাল এসে একটা রক্তক্ষয়ী একটা 9 বছরের সংগ্রামের পরে ডক্টর মিলনের, শহীদ, আরো হাজার হাজার নাম আছে। আমরা বলছি যে ওদেরকে পরিত্যাগ করলাম, আমরা নতুন করে শুরু করব। আমরা উইদিন 6 মান্থ বা 1 বছরের মাথায় ভুলে গিয়ে তাদের সাথে প্রেমের, ওই যে প্রেমের কথা বললো, প্রেম নিবেদন শুরু করে দিল সবাই। কেউ সাকসেসফুল হলো, কেউ প্রত্যাখ্যান হলো। আওয়ামী লীগ 16 বছর তাদের সাথে প্রেম করলো। ওই স্বৈরাচারকে বুকে নিয়ে আওয়ামী লীগ 16 বছর করলো। এখন আমার ভয় কোথায়? ভয় হলো যে এই 16 বছরের ফ্যাসিস্ট দমনে মনেস্টার কিলে যে সাধারণ মানুষগুলো, যে সাধারণ ছেলে, যে সাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে আমরা ভুলে যেতে বসলাম। 8 মাস লেগেছে তাদের নিষিদ্ধ হতে। ইনফ্যাক্ট তারা তো নিষিদ্ধ হয়ে গেছে। একটা ফ্যাসিস্ট কি থাকে? এটা তো 6ই আগস্ট নিষিদ্ধ, 7ই আগস্ট নিষিদ্ধ, 8ই আগস্ট নিষিদ্ধ, কিন্তু নিষিদ্ধ হয় নাই, তখন রাজনীতির খেলা চলছিল। আমি ওদেরকে অভিনন্দন জানাই যারা পরবর্তীতে একটা অর্গানাইজড করে, একটা প্রেশার ক্রিয়েট করে, এটা ওদের তো নিষিদ্ধ করে নাই, কার্যক্রম সাময়িক স্থগিত করেছে। আইনের ভাষাটা বলছি আমি, যে আইন সন্ত্রাস দমন, যে আইনের কথা 18 সেকশনে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে একটি দলকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। দল নিষিদ্ধ মানে সব নিষিদ্ধ, কিন্তু এই জিনিস নাই, দল নিষিদ্ধ না করেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা যায়। ওই আইনে ওইটা সুস্পষ্টকরণ ছিল না, যেটি এখন অধ্যাদেশের মাধ্যমে আসলো, যে দল নিষিদ্ধ না করেও কার্যক্রম স্থগিত করা যায়। অর্থাৎ যেহেতু এদের ট্রাইব্যুনালে বিচার হবে, মানবতা বিরোধী অপরাধে বিচার হবে, ক্লিনজিং এর বিচার হবে, সেই কারণে যেহেতু ডিসিশন ট্রাইব্যুনালের উপর, ট্রাইব্যুনাল যতদিন পর্যন্ত ডিসিশন না দেবে, ওই যে আমরা ইন্টেরিয়াম বলি, ততদিন পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এটি আইনের তেমন ব্যর্থ না, আইনের ইয়েও না। আমি এটাকে সাপোর্ট করি কেন জানেন? আপনি যদি শাস্তি নিশ্চিত না করেন অপরাধীর, আচ্ছা, আওয়ামী লীগের এমন কোন গ্রামগঞ্জ আছে যেখানে সে একটা গুন্ডা বা 10টা গুন্ডা সৃষ্টি করে নাই? ওই গুন্ডার পারমিশন ছাড়া কেউ ঘরবাড়ি তৈরি করতে পারতো না। আপনি বিদেশ থেকে গেলে প্রথমে বকরাটা দিতে হতো। সে ফলস এফআইআর তৈরি করে মানুষের ঘরে ঘরে দিয়ে আসতো যে তোর নামে মামলা হচ্ছে, টাকা দেয়। এরকম কোনো গ্রাম আপনি খুঁজে পাবেন না। যেই দলটা 16 বছরে এমন এক বন্দোবস্তে নিয়ে গেছে যে 12 বছর আয়না ঘরে রাখো, ও মাই গড, মানুষকে মেরে ফেলে স্বীকার করে না যে আমি মারি নাই। এই যে আপনার ডিবির কার্যালয়, আমাদের সুপ্রিম কোর্টে আমরা যাইতেই ঢুকি, হাজার হাজার মানুষ সারা রাত দাঁড়িয়ে থাকতো, চোখের পানি, আর আমার স্বজন কই। যারা এটা ডিক্লেয়ার দিয়ে করেছে আমরা বাকশাল কায়েম করতে চাই, ওদের অনেক মিনিস্টার বলছে বাকশাল থেকেও ভয়াবহ একটা অবস্থা ছিল। সেই অবস্থা সৃষ্টিকারী একটা মনেস্টার, একটা দানব। আপনি দানবের দলকে আপনি এতদিন লাগলো নিষিদ্ধ করতে, তাহলে মনেস্টার আরো তৈরি হবে যদি ওদেরকে নিষিদ্ধ করে শাস্তি। কিন্তু নিষিদ্ধ যেটা করেছে বা যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটার ভবিষ্যৎ তেমন কোনো আমি ভালো ভবিষ্যৎ দেখছি না। আমি সাপ্লিমেন্টটা করি, কেন এটা করা দরকার? ভবিষ্যতে মনেস্টার হবে। আমাদের 53 ইয়ার্সের রাজনীতিতে আমরা দেখেছি তো, কখনো সামরিক আবরণে স্বৈর শাসন এসছে, ফ্যাসিস্ট এসছে, কখনো বেসামরিক আবরণে এসছে। যদি আপনি এই আবরণে ফ্যাসিস্টের যদি বিচার না করেন, যদি ওদেরকে রাইটলি পানিশ না করেন, আগামীতে আরো 10 গুণ শক্তি নিয়ে ফ্যাসিস্ট আসবে, দানব আসবে। এই প্রেক্ষাপটে যদি ভবিষ্যতের লেসনের জন্য এটা করা হয় আলটেরিয়ার মোটিভ ছাড়া, তাহলে আমি সাপোর্ট করি। আর যদি কোনো আলটেরিয়ার মোটিভ থেকে থাকে, কোনো এদের ভোট ব্যাংক নিয়ে যদি ইনক্যাশমেন্ট বা এটা নিয়ে যদি করে থাকে, তাহলে তো ফ্রাস্ট্রেট হবে। গুড ইন্টেনশন থাকতে হবে, আপনার ভালো নিয়ত থাকতে হবে। আর আমি মনে করি এই শহীদ 20,000 আর 30,000 পঙ্গুর সাথে বেইমানি হবে যদি ওদেরকে মাঠে ফ্রি হ্যান্ডে ছেড়ে দেওয়া হয়। জি, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইছি, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমি আপনার কাছ থেকে এই বিষয়টা না জেনে আমি ব্যারিস্টার সারোয়ার হোসেনের কাছে যাব। তবে এর আগে একটু বিরতি দিতে হচ্ছে, যে করে হোক। ধন্যবাদ সাগর ভাই, আপনার অত্যন্ত খ্যাতিমান চ্যানেল ফেস দ্য পিপল। কানাডাতে আমি বলবো যে আমাদের মতো যারা অল্প স্বল্প জানাশোনা মানুষ, তাদেরকে আপনি মনে হয় ক্যামেরায় এনেছেন আপনি। অন্তত আমার ব্যাপারটা আমি স্পষ্ট করেই বলতে পারি। এবং আপনি কানাডা থেকে খুব কোয়ালিটি জার্নালিজম যে বিষয়টা, এটা মেনটেন করেছেন। এবং আমি খুবই খুশি, আজকে একটা অত্যন্ত নান্দনিক অফিস আপনি এখানে করেছেন, যেখানে এসে আমরা প্রায় রাজনীতির আড্ডা দিতে পারবো, সাহিত্য, শিল্প, এগুলো নিয়ে কথা বলতে পারবো। এবং সবচেয়ে বড় কথা, আপনার এই জায়গাটা একটা রেডিমেড প্ল্যাটফর্ম হয়েছে। কেন? ইন্টেলেকচুয়ালদের, যারা চিন্তা করেন, যারা যাদের মধ্যে দেশপ্রেম আছে, যাদের মধ্যে আপনার দেশপ্রেমের আগুন আছে, আগুন। যেমন আমাদের তারেক রহমান এখানে আছে। আমি যে যাই বলুক, আমি এই তারেক রহমানকে আমি যেভাবে রাস্তায় দেখেছি, হি ওয়াজ ফাউন্ড ডিপলি কমিটেড টু হ্যাভ এ চেঞ্জ পজিটিভলি। তো এটা অনেক বড় ব্যাপার। এখানে সরওয়ার ভাই আছেন, আমাদের ব্যারিস্টার সাহেব, তারপরে আমার গুরু নামে 2 জন, ডক্টর সিনহা সাইদ এবং আমার সরাসরি শিক্ষক
প্রফেসর ডক্টর কলিমুল্লাহ। সো এইরকম প্ল্যাটফর্মে কথা বলা যে কত আরামের, আবার ভয়ও আছে ভুল টুল যদি হয়ে যায়, আমার জানাশোনা খুবই কম। তো আজকে আপনি যেটা বললেন, আওয়ামী লীগ ইজ এ ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি, এটা এই ইতিহাসকে অস্বীকার করতে পারবে না যে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের জাতীয়তাবাদ, তার সাংস্কৃতিক মুক্তি, ভাষার জন্য আন্দোলন, এগুলো কিন্তু এইটার আবরণে বা এই পলিটিক্যাল অ্যামব্রেলায় হয়েছিল, যার জন্য মুসলিম লীগ ছিল অত্যন্ত জনপ্রিয়। মুসলিম লীগ পাকিস্তান তৈরি করেছে এবং পাকিস্তান তৈরির লেগেসি হিসেবে ইস্ট পাকিস্তান তৈরি হয়েছে। ইস্ট পাকিস্তান তৈরির লেগেসি ধরেই আমরা সুবিধাজনক অবস্থা, এটা কিন্তু বলতে হবে যে আমরা যুদ্ধ করতে পেরেছি 1971 সালে স্বাধীনতার জন্য। তার কারণ জিওগ্রাফিক্যাল গ্যাপ বিরাট ছিল দুই উইংয়ের মধ্যে পাকিস্তানে। তো আপনি যদি 47 সালকে ধরেন ইম্পর্টেন্টলি, তাহলে 47 সালের যে দেশ ভাগের যে আন্দোলনটা, মুসলমানদের জন্য একটা ভূমি হবে আলাদা, সেই প্রেক্ষিতেই কিন্তু তৎকালীন পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হলো এবং সেটা 71 সালের যুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেলাম। তাহলে এইরকম একটা মানে রাজনৈতিক দল, যে দলটা পুরো জাতিকে লিড দিল, এখন আমাকে ভাবতে হবে যে এই দলের এই পরিণতি কেন, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। আমার যেটা মনে হয়, এখানে ব্যারিস্টার সরোয়ার ভাই কি বলবেন জানি না, ওনার সাথে ইতিপূর্বে আমার কিছুটা খুনটুসি ঝগড়াঝাটি এগুলো হয়েছে, এক বন্ধুর মতো, আবার ভুলেও গেছি। তবে এই কথা তো বলবোই যে ইয়াং জেনারেশনের কাছ থেকে আওয়ামী লীগ দূরে সরে গিয়েছে। আজকে আমার সামনে যে ইয়াং জেনারেশনকে আওয়ামী লীগ নিজেদের আদর্শে তৈরি করার যে আমরা ভেবেছিলাম, সেখানে আসলে করতে পারে। আওয়ামী লীগকে উপরে উঠিয়েছে তরুণ প্রজন্ম, আর সেই তরুণ প্রজন্মকে আসলে হারিয়েছে আওয়ামী লীগ। আপনি যদি লক্ষ্য করেন, আমার সামনে জনাব তারেক রহমান আমার চেয়ে অনেক অনেক ছোট তরুণ। আপনি বলেন তো, আমি তো সরাসরি বলতে পারবো কেন আওয়ামী লীগের বিরুদ্ধে গেল, যৌক্তিক কারণ আছে তো। তাহলে বুঝতে হবে, আমি একজনকে সিম্বল হিসাবে ধরলাম, তাহলে যৌক্তিক কারণ আছে কেন আমরা 20 থেকে 35 বছর পর্যন্ত এই তরুণ প্রজন্মকে আমরা আওয়ামী লীগ ধরে রাখতে পারলাম না। অর্থাৎ আওয়ামী লীগ কেন ধরে রাখতে পারলাম না, নিজের বিচার নিজে করতে হবে। তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ যে স্পিরিট নিয়ে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যে একতাবদ্ধ হয়ে এগিয়েছিল, সেই স্পিরিটের আওয়ামী লীগ, ওই স্পিরিটে আওয়ামী লীগ ছিল না। এবং সবচেয়ে বড় কথা, যে কোনো রাজনৈতিক দলই হোক, আমি মনে করি সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাতে ইসলামী বলেন, বামপন্থী বলেন, যাই বলেন, যদি আপনি তরুণ প্রজন্মের ভাষা না বোঝেন, তরুণ প্রজন্মের বেদনা না বোঝেন, তরুণ প্রজন্মের হাহাকার না বোঝেন, ওই জায়গাটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, আপনি যত বড় রাজনৈতিক দলই এইটার ডিক্লাইন হবেই হবে, নো ডাউট। মুসলিম লীগ কেন করলো? মুসলিম লীগ হওয়ার পরে কিন্তু তরুণ প্রজন্মকে টাচ করতে আর পারেনি, সরে গেল। তরুণ প্রজন্ম যেটা চাচ্ছিল, ইয়াং জেনারেশন, সেই জায়গাটায় মুসলিম লীগ নিজেদেরকে অ্যাড্রেস করতে পারেনি, অ্যাড্রেস করতে পারেনি বলে আজকে মুসলিম লীগ হয়ে গেছে। তাইলে আমার খুবই কষ্ট। আমি তো স্পষ্ট করে বলবো যে আপনি খুব স্পেসিফিক কোয়েশ্চেন আমাকে করেছেন, আওয়ামী লীগ আগে কারা করেছে? আমার জানা মতে 70 সালের নির্বাচনে যারা এমএলএ এবং প্রাদেশিক পরিষদে যারা এমপি হয়েছিলেন, তাদের কেউ কেউ বেশ কয়েকজন বিনা চিকিৎসায় মারা গেছে। তার কারণ কি জানেন? পয়সা ছিল না তাদের হাতে। তাহলে বুঝতে হবে রাজনীতিটা কেমন ছিল। তো এখন কি, এখন কারা রাজনীতি করে? এই বিগত আওয়ামী লীগের সময় পার্লামেন্টে কারা ছিলেন? আপনি দেখেন তো, 85% লোক যদি ব্যবসায়ী হয়, এটাকে আপনি পার্লামেন্ট বলবেন? পার্লামেন্টারিয়ান তো হবে, হি মাস্ট হ্যাভ দ্য পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, হি মাস্ট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স টু মেক দ্য ডায়ালগ, ডিসকোর্স। এখন সরোয়ার ভাই, ব্যারিস্টার সরোয়ার, উনি পার্লামেন্টের মেম্বার হলেন, আমি অধ্যাপক মানুষ, উনি আমি ডায়ালগ করবো পার্লামেন্টে, তো তাদেরকে ডায়ালগ করবে নাকি তারা ফরেন এক্সচেঞ্জের করবে? আপনার এয়ারপোর্টে তাদেরকে এয়ার ফ্রেট কয়টা আসলো গেল, শিপমেন্ট হয়েছে কিনা, এই লেভেলের লোক, নিজেদের সুবিধা মতো আইন করা। এবং আমি এটা বলতে গিয়ে আমার তো সমস্যা হয়েছে, আওয়ামী লীগ তো আওয়ামী লীগের জায়গায় নাই। আমি তো একটা বয়সে, আমার 6 দশকের অনেক ভুলই ছিল। কিন্তু আমি যদি আপনার কাছে শেষ প্রতিক্রিয়া জানতে চাই যে তাহলে এত ভুলের পর এই অনেক স্ট্রং দাবি ছিল যে আওয়ামী লীগকে আর কোনোভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। এর মধ্যে আমরা অনেকগুলি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতামত দেখেছি। এখন সর্বশেষ ছাত্রদের দাবির মুখে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে
আইনিভাবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত। এতে আওয়ামী লীগ কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন, নাকি আসলে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার সুযোগ আপনি দেখেন? একদম এক লাইনে বলছি, এগুলো কোনো পলিটিক্যাল পার্টির ক্ষতি করে না। স্থগিত রাখলেন, নিষেধ করলেন, জামাতকেও আইন করে নিষিদ্ধ করা হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে। সেটা জামাত মনে হয় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আমি যদি ভুল না বলে থাকি। প্রশ্ন হলো কি, কোনো রাজনৈতিক দল যদি মানুষের হৃদয় থেকে মুছে যায়, তাকে আপনার আইন করে বাতিল করার কোনো প্রয়োজনই পড়ে না। আপনি মুসলিম লীগকে কি আইন করে দেশে বাতিল করেছিল? তাহলে ডু ইউ ফাইন্ড এনি মুসলিম লীগ অ্যাক্টিভিস্ট প্রপারলি? কয়জন পাবে? বড়জন। আপনাকে খুঁজতে হলে একদম টু তেতুলিয়া যেতে হবে। তাইলে আইন করে তো এই দলটিকে বাতিল করে নেই। এই দলটি মানুষের আকাঙ্ক্ষার বাইরে চলে গিয়েছিল, মানুষের মন থেকে উঠে গিয়েছিল। একদম স্পষ্ট। সুতরাং মানুষের মন থেকে উঠে গেলে আপনি চেষ্টা করলেও আমি আওয়ামী লীগকে রক্ষা করতে পারবো না। আর যদি মানুষ মনে করে যে না আছে, তাইলে আওয়ামী লীগ থাকবে। আর সেই জন্য শুধু আওয়ামী লীগ না, যে কোনো রাজনৈতিক দলের কাজ করতে হবে। হৃদয়ের জায়গায় যদি আপনি স্পর্শ না করতে পারেন, রাজনীতি টিকবে না। কারণ এখন নতুন প্রজন্ম অসম্ভব ভালো বোঝে, আমরা তাদের ধারে কাছেও নেই। অনেক ট্যালেন্ট। অনেকে বলে, আমি একটু শেষ করি, হ্যাঁ ছেলেপেলেরা কি না, অনেক বোঝে এবং অনেক সাহস। The dedication, I am impressed to see the dedication and commitment and determination. এটাকে আমার স্যালিউট করতেই তো হবে। ডেফিনেটলি। ধন্যবাদ। হ্যাঁ, প্রুভ দ্যাট। ধন্যবাদ আপনাকে ফরহাদ হোসেন। আমি দ্বিতীয় সেগমেন্টের আলোচনা চলে যেতে চাই। জনাব তারেক রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই ভারত পাকিস্তানের বিষয়ে আপনার মন্তব্য কি? ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছে, এটাকে তো অতটুকু যুদ্ধ হিসেবে বলবেন আমি জানি না, একরকমভাবে ডিফাইন করার চেষ্টা করছে। এখানে বাংলাদেশের বিষয়টাও সম্পৃক্ত সামহাও বহুভাবে। আপনার কাছ থেকে শুনতে চাই আপনি কীভাবে দেখেন ভারত পাকিস্তানের? আচ্ছা, ভারত পাকিস্তানের বিষয়ে আলোচনা কম হিসেবে আমি চলে আসবো, আবার একটু আগের জায়গায় ফিরতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে বাঁচানো হয়েছে, আমার যেটা মনে হয়। ধরেন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না, আপনি কি এরকমটা চাইছিলেন? আমি একটু বলি, আওয়ামী লীগকে বাঁচানো হয়েছে কিভাবে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো, আর এই নিষিদ্ধ না থাকা অবস্থায় আওয়ামী লীগ যে প্রোগ্রাম করে না, নেতাকর্মীরা দেশে আসে না, মিছিল করে না, এই কারণে ওরা বলার সুযোগ পাইতো যে ওরা তো ফাংশনিং নাই, দলের কোনো কার্যক্রম নাই। এখন নিষিদ্ধ হওয়ার পরে ওরা সারাক্ষণ এই ক্যাসেট বাজাবে, আমরা তো নিষিদ্ধ, আমরা তো নিষিদ্ধ। ঠিক আছে, এবং এই বলতে বলতে 5 বছর লাগুক, 2 বছর লাগুক, 10 বছর লাগুক, বলতে আমরা তো নিষিদ্ধই ছিলাম, এই যে এখন আসছি। এবং এই যে এখন আসছি, কোন মানে তুলনায় আওয়ামী লীগ আসলে আসবে আমি আপনাকে বলছি। যখন মানুষ দেখে যে আমাকে সেন্ট মার্টিনে কেন যেতে দিচ্ছে না ডক্টর ইউনূস আমাকে সেন্ট মার্টিনে কেন যেতে দিচ্ছে না, সেন্ট মার্টিন থেকে কোনো নিউজ কেন বের হচ্ছে না, তখন মানুষ শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের তুলনা করে ফেলতেছে। সমস্যা হলো এখানে। আর আমরা বিজ্জতি হচ্ছি যে আমরা যাকে বসাইছি সে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সংকটমূলক একটা ব্যবস্থাপনার দিকে এগোচ্ছে। আমার কথা হলো যে বিদেশি শক্তিকে আমি কি দেব, বা আমার কাছে ওরা কি চাই। একটা সংসদ কি করে, সংসদ আলোচনা করে যে আচ্ছা এটা তো দেব, আমি তাহলে পাচ্ছি কি এখান থেকে। এই যে করিডোর দেওয়ার বিষয়ে আলোচনাটা আসলো, অথবা এখানে আমেরিকাকে অ্যাক্সেস দিবে, যেটা ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে দিচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের বিষয়ে মানে কোড লাইন লেখা আছে, এটা একটা দুবাই ভিত্তিক কোম্পানি, কিন্তু ডিপি ওয়ার্ল্ড নিজেকে ডিক্লার করে রাখছে আমেরিকান নেভির তারা নিরাপত্তা সহযোগী। তাদের ডিক্লারেশন আছে, এটা বুঝছেন? হ্যাঁ, ডিক্লারেশন আছে। এবং ওইখানে ওই ডবল মোরিংয়ে আমেরিকার একজন প্রতিনিধি গিয়ে দেখাশোনা করতে গেল। দুবাইয়ের একটা কোম্পানি ডিপি ওয়ার্ল্ড ওইখানে অনুমোদন পাইছে, তাই আমেরিকার কাজ কি ওখানে। তার মানে ওইটা আসলে দুবাইকে দেওয়া হয়নি, ওটা আমেরিকাকেই দেওয়া হয়েছে। আর বাংলাদেশের নাগরিক ওই জায়গায় প্রশ্ন করতেছে যে সেন্ট মার্টিন আসলে কি হচ্ছে আমরা কেন জানি না। বুঝছেন, সেন্ট মার্টিনের যেই ব্রিজটা ভেঙে গেছিল, ওটা আসলেই ভেঙে গেছিল না ভাঙ্গা হয়েছিল, ওই দিন কোনো ঝড় বৃষ্টি হয়েছিল কিনা বা কোনো জাহাজ গিয়ে আঘাত করছে কিনা, এর কোনো তথ্য আমাদের কাছে নাই, বা ওইখান থেকে তথ্যটা আমাদের পর্যায়ে আসেনি। সেন্ট মার্টিনকে বলছে সুরক্ষিত করবে সরকার,
এটাকে রিস্টোর করবে, তাই তো? এখন রিস্টোর করে কিভাবে? প্রাকৃতিক উপায়ে রিস্টোর হয়। এখন আপনি এখানে যে কুকুরগুলো আছে, সরকারিভাবে এই কুকুরের জন্য বিরিয়ানি রান্না করা হয়, বুঝছেন তো? আপনি একটা প্রকৃতিকে থেমে দিয়ে, মানুষের যাওয়া আসি থেমে দিয়ে, ওখানে যে প্রাণীর যে বৈচিত্র্য আছে, কুকুর আছে, বিড়াল আছে, বিভিন্ন গরু ছাগল আছে, এই প্রাণীগুলো মানুষ যাচ্ছে না যখন, তার মানে কি ওখানে অর্থনীতি সংকীর্ণ হয়ে আসছে। তার ফলে কুকুরকে খাওয়ানোর জন্য আলাদা প্রজেক্ট হাতে নেওয়া লাগতেছে সরকারের। সরকার বলতেছে যে ওইখানে আপনার হলো প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, এই জন্য বন্ধ করতেছে। কি করতেছে যে কচ্ছপগুলো শেষ হয়ে যাচ্ছে, তো এখন কুকুর খাবার না পেয়ে কচ্ছপরা আক্রমণ করতেছে। দেখেন তাহলে প্রকৃতির ভারসাম্য আরো উল্টা নষ্ট হচ্ছে কিনা। আগে 300 কচ্ছপ ছাড়া হলে এখন ছাড়া হচ্ছে 100। আমি বলতেছি কচ্ছপ ছাড়াটা রেগুলার একটা প্রসেস সেন্ট মার্টিনে, এখন সেটা আরো কম ছাড়ে দিচ্ছে সরকার। হ্যাঁ, এখানে ছাড়তো নিয়মিতভাবে 300, 500 বিভিন্ন ধরনের ছাড়তো, ছেড়ে এটাকে একটা, সেই কাজটাও বন্ধ আছে। সরকার এই সময়টাতে সেন্ট মার্টিন বন্ধ রেখে কি কি অর্জন করলো আসলে, ঠিক আছে, যেটার কথা বলতেছে। এখানে আরো কি কি শুরু হয়েছে আমি বলি। এখান থেকে এই বন্ধ থাকার ফলে এখান থেকে শামুক পাচার শুরু হয়েছে, ঠিক আছে। এখান থেকে আরো অনেক আপনার হলো সমুদ্রের এখানে পানি ধুয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের উপাদান এখানে পাওয়া যায়। এই উপাদানের মধ্যে কিছু কিছু মূল্যবান উপাদান আছে যেগুলো খুঁটায় আলাদা বিক্রি করলে অনেক ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে। সেগুলো মানে আপনি এখানে আমেরিকার একটা ছোঁয়া পাচ্ছেন, এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে একটা ষড়যন্ত্রের অংশ এখানে, বিশেষ করে আপনি ডবল মর্নিং কোর্টের কথা বলছেন। হ্যাঁ, এখান থেকে কোনো নিউজ আসে না কেন? আচ্ছা, এরপরে আসি করিডোর বিষয়ে। একটা করিডোরের কথা কি আমরা বলছি? করিডোরের কথা মানে গুড ফেইথে, সরল বিশ্বাসে পররাষ্ট্র উপদেষ্টা বলে দিছে, বললে দিয়ে এখন একটা বেকায়দায় পড়ে গেছে, তাই না? এখন পররাষ্ট্র উপদেষ্টা মনের মধ্যে প্যাঁচগোছ কি আছে যায় না, তবে মাঝে মাঝে সে বেফাস কথা বলে দেশের উপকার করে, দেশের মানুষকে জানার সুযোগ করে দেয়, ঠিক আছে। এখন এই দেশের মানুষ আসলে ডক্টর ইউনূসকে মিডিয়ার সামনে দেখতে চায়, শুধুমাত্র এই করিডোর ইস্যু নিয়ে মিডিয়া কিছু প্রশ্ন করতে চায়। এইটা আপনার হলো 150 টাকার আমলা দিয়ে এই বক্তব্য দিলে মানুষ বিশ্বাস করবে না, ঠিক আছে। এখন ডক্টর ইউনূসের ওই সৎ সাহস নাই বেগম জিয়া বা শেখ হাসিনার মতো সাংবাদিকদের সামনে আসার জন্য। উনি বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসতে চায় না, ঠিক আছে। উনি আসে যেখানে কমফোর্টেবল, যেই এনভায়রনমেন্টে উনি কমফোর্টেবল ছিল আগে, যেই বিদেশি সাংবাদিকদের সাথে উনি কথা বলতো, যেই বিদেশি বন্ধুগুলোর সঙ্গে ওনার সম্পর্ক, তাদেরকে ডেকে ডেকে উনি ইন্টারভিউ নেওয়ায়, ঠিক আছে। উনি বাংলাদেশের সাংবাদিকদের সামনে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান নিয়েও আপনি প্রশ্ন তুলছেন, তাই না? আমরা তো এই দেশের জন্য ভালো মন্দ ভাবি, রাজনৈতিক কর্মী, আমাদেরকে তো ছোটখাটো বিভিন্ন বিষয়ে ডক্টর ইউনূস ডাকেন আলোচনা করার জন্য, তাই না? ভারতের মিডিয়া গুজব ছড়াইছে এই বিষয়ে, ডেকে আমাদেরকে বললো আপনারা একটু সামাল দেন। এখন বিষয় হলো এই যে কক্সবাজার, চট্টগ্রাম, সেন্ট মার্টিন অঞ্চলে যে অস্থিরতা, এই বিষয়ে উনি আমাদের মুখোমুখি কেন আসতেছেন না, এটা একটা বড় বিষয়। এবার ভারত পাকিস্তান বিষয়ে খুব ছোট করে এখানে শেষ করব, খুব ছোট করে আসবো। ভারত পাকিস্তান বিষয়ে আপনার বাংলাদেশ প্রত্যেকটা সময় চান্সে থাকা উচিত, চান্স নেওয়া উচিত যে কখন ভারত পাকিস্তান এবং ভারত চায়না ঝামেলা হয়। এই ঝামেলার মধ্যে যখন যতটুকু পারা যায় স্বার্থ ক্যাপিটালাইজ করা, বিভিন্ন বিষয়ে স্বার্থ আছে, ঠিক আছে। এইটা আমরা সঠিকভাবে করতে পারি না। আপনি যখন ভারত পাকিস্তানের সাথে বার্গেন করতেছে, তখন আপনি এখানে একটা ইস্যু ডেভেলপ করেন, আপনার যা যা সমস্যা আছে থ্রো করে ভারতের কাছে আদায় করেন। এটা আমরা কখনো করি না। ভারত আর পাকিস্তানের যুদ্ধের মধ্যে জিতছে হলো মোদি আর শাহবাজ না কি যেন নাম, শেহবাজ, এই দুজন জিতছে, ঠিক আছে। এদের ক্ষমতার টাইমটা শেষ হয়ে যাচ্ছিল, শেহবাজও পড়ে যাবে একটা অবস্থা, মোদিও পড়ে যাবে একটা অবস্থায় আছে, ঠিক আছে। এই অবস্থায় এই বিবাদ এবং দ্বন্দ্বের কারণে এদের আরো কিছুদিন থাকার সুযোগ তৈরি হলো, দুজন জিতছে আর কি। না দেখুন, যেটা বলেছি আমি ওই কথার সাথে একমত যে আওয়ামী লীগ বিলুপ্ত হবে যদি তারা জন আকাঙ্ক্ষা ধারণ না করতে পারে, এবং তারা জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারেনি। ফরহাদ ভাই যেটা বললো সেই কথার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি যে
আওয়ামী লীগ পতনের মূল কারণটা কি যদি আপনি দেখেন, যদি এক নাম্বার সিঙ্গেল আউট করেন, এই দলটার ভিতরে কোনো ন্যায্যতা নাই, মানে অনৈতিকতা, দুর্নীতি, এইটাকে তারা দলীয় এজেন্ডা হিসেবে নিয়েছে, যার জন্য একজন কেরানি, একজন ম্যাসোয়েটার টাইপ একজন স্টাফ 400 কোটি টাকার মালিক হতে পারে। এবং এইটা যে উনি বলেছেন সেইটাও একটা দাম্ভিকতা প্রকাশ পেয়েছে। আরে দেখেন কীভাবে কি একজন আমার আড্ডালিলেও 400 কোটি টাকা হেলিকপ্টারে চলে। থ্যাংক ইউ জনাব ব্যারিস্টার ফারুক। আমি আপনার কাছে দ্বিতীয় সেগমেন্টের যে বিষয়টি ছিল এটি জানতে চাচ্ছি যে সবাই জিজ্ঞাসা করছে এখন ভারত পাকিস্তানের যুদ্ধ আসলে কে জিতল, আপনার কাছে কি মনে হয়? আমি ছোটবেলায় পড়েছি, যুদ্ধে যেই জিতুক জিতেছে মাতৃহৃদয় চূর্ণ করে। আরেকটা পড়েছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এভাবে এসছে যে যার দিকে বন্দুক তাক করে গুলি ছোড়া হচ্ছে, যে ছুটছে সে জানে না কার দিকে ছোড়া হচ্ছে, যে ওখানে গুলিটা রিসিভ করছে সেও জানে না কোথা থেকে গুলিটা আসছে, এবং ওই দুইজনের মধ্যে কখনো জীবনে দেখা হয়নি, তারা জানেও না কেউ কাউকে। কিন্তু যাদের নির্দেশে গুলি ছোড়া হচ্ছে, যাদের নির্দেশে হত্যাযোগ্য হচ্ছে, তারা দুজনকে চিনে। তারা চায়ের আড্ডায় তারা ওই যে গরম কাপে ধোঁয়া ওড়া জিনিস কফির মুখে তারা চুমুক দিয়ে অনেক গল্প করে, হাসি তামাশা করে, এবং তারা যুদ্ধবন্ধের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন বৈঠক করে, যেখানে অনেক লাক্সারি খাবার আসে, সুস্বাদু খাবার আছে, সব কিছু আসে। তো মুদ্রা কথা, যুদ্ধে কখনো কেউ জিতে না। আমি এই আজকে সকালে একটা ভিডিও দেখলাম যেটা আমেরিকার থেকে প্রকাশিত হয়েছে, সেখানে বলছে যে 82 বিলিয়ন ইন্ডিয়ার এই যুদ্ধে কয়দিনের যুদ্ধে গেছে, আর পাকিস্তানের কি 60 or 70, বাট ইফ আই এম নট রং এরকমই। অর্থাৎ যেই দেশে একটা বাজেট হয়তো 10-20 না, কিন্তু মারমুখী ছিল তো সবচেয়ে বেশি। এবার আসি কনক্লুশনে আসি। ভারত তো তার মরণীপনা এমনভাবে শো করছে, এমনভাবে মার্কেটিং করছে, আমাদের মতো বাংলাদেশ ভাবছি যে তাদের সাথে চোখে চোখ তো দূরের কথা, তাদের নিচের দিকে তাকিয়েও আমাদের চলা মুশকিল হয়ে যাবে। এবং এমন এক 16 বছরের ন্যারেটিভ তৈরি করেছে যে তাদের ছাড়া আমরা অচল, আমরা তাদের ছাড়া যে সচল প্রমাণ করলাম। এই যুদ্ধে সবাই পৃথিবী মনে করছে পাকিস্তান বুঝি গেল, তাদের কিছু নাই, সামরিক হিসাব দেখি তার অর্ধেক, সৈন্য সংখ্যা 3 ভাগের 1 ভাগ। কিন্তু 6 দিনের যুদ্ধে প্রথম প্রস্তাবটা আসলো দেখলাম যে ইন্ডিয়ার কাছ থেকে, এবং জয়শঙ্করই প্রথম বললো আজকে 5টা থেকে আমাদের যুদ্ধবিরতি। যুদ্ধের খেলায় যারা নিরাপত্তা বিশ্লেষক তারা বলবে, তবে যুদ্ধের খেলায় প্রথম কে হুইসেলটা বাজালো সে পরাজিত হলো। কারণ আমরা এটা স্বাভাবিকভাবে আমরা ধরে নিই, হাডুডু খেলায়ও যখন আমাকে এমনভাবে চাপ দেওয়া হয় ধরে, আমি যখন আর নড়চড় করতে পারি না, সারেন্ডার। অর্থাৎ সারেন্ডার হয়েছে এখানে সবচেয়ে বড় কথা। আমি মনে করি ভারতের মরলিপনা এই যুদ্ধে আরও শেষ হয়েছে। কাশ্মীরে তারা যে অত্যাচার করতেছে, এই অত্যাচারটাও পৃথিবী জানলো। আরেকটা ন্যারেটিভ এসছে, ইসরায়েল তাদেরকে দিয়ে এই ঘটনা অনেক দিন চালানোর চেষ্টা করেছে, যাতে গাজার থেকে পৃথিবীবাসী বা আন্তর্জাতিক মিডিয়ার চিন্তা চেতনা ফোকাসটা অন্যদিকে চলে যায়। এই ন্যারেটিভটাও আসছে, এটা অযৌক্তিক কিছু না। কিন্তু ইসরায়েল এবং ইন্ডিয়া যেভাবে যেই প্রযুক্তিতে তারা এসছে, সম্ভবত নতুন আরেকটা প্রযুক্তি এসে তাদেরকে আমার মনে হয় দমিয়েছে, এবং এই যুদ্ধটা 6 দিনে শেষ হয়ে যাওয়ার কারণে অনেক দেশের ক্ষতি হয়েছে। ইসরায়েলেরও হয়তো সবচেয়ে বড় ক্ষতি হয়েছে, যারা অস্ত্র তাদেরকে ভারতকে দিচ্ছে তাদেরও অনেক বড় ক্ষতি হয়েছে। 6 দিনে ভারত জিতেছিল, এখন 24-এ 6 দিনে ভারত। যাই হোক, আমি মনে করি অবসান হওয়াটা আমি স্বাগত জানাই। যে প্রক্রিয়া হোক, আমরাও শঙ্কিত ছিলাম, বাংলাদেশও শঙ্কিত ছিল। একটি যুদ্ধে আমরা পার্শ্ববর্তী দেশে পারমাণবিক দেশে আমরা একটা শঙ্কা ছিলাম। আমি মনে করি যাদের কারণে এখন আপনি মনে করছেন শঙ্কা মুক্ত, তবে পরাজয়ের ভার বেশি। স্টিল আমি মনে করতেছি যে শুধু শঙ্কা মুক্ত না, আমাদের দেশে একটা নিরাপত্তা কাউন্সিল করা উচিত এই ধরনের এগুলো অ্যাসেসমেন্ট করার জন্য। সেটি আমার মনে হয় দেরি হলো, এখনো শুরু করা উচিত। আর সবচেয়ে বড় কথা, আমি শেষ করছি আমার আলোচনা, যে আমরা আপনারা বা আপনার উদ্যোগে যারা যে অবস্থায় আছি, আমরা মৌলিক মানবিক অধিকারের বিরুদ্ধে কথা বলেছি, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি, সেই কথা যাতে চালু থাকে, সেই কথা যাতে কোনো লোভে কোনো কিছু পাওয়ার আশায় যাতে ম্রিয়মান না হয়। আমরা একইভাবে একই প্রক্রিয়ায় একই টোনে আমরা কথা বলবো, আমরা মুনাফিক যাতে না হই। আপনারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, কিন্তু এসে 4 মাস পরে আবার আমাকে যে টক শুরু করতে হবে এই মঞ্চের থেকে আমি জানতাম না। এটাই ভাগ্য। এটা কি বললে যে আল্লাহর নিশান। ধন্যবাদ আপনাকে। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। তারেক যে কথাগুলি বললো, এটা তারেকের জীবনের একটা উপলব্ধি। তারেকের বয়স কম, অনেক কিছু ভাববে, অনেক কিছু বলবে এবং অনেক কিছু বিশ্বাস করবে, কিন্তু ঘাত প্রতিঘাত অনেকগুলো বিশ্বাস চ্যালেঞ্জ হয়ে যাবে, আবার নতুন বিশ্বাস সৃষ্টি হবে। এখন আওয়ামী লীগ নিয়ে যে কথাটা বলেছে যে একটা সময় হয়তো আওয়ামী লীগ বিচার হয়ে যাবে, সবই হয়ে যাবে এবং নিয়ম মাফিক
বা যে প্রক্রিয়া নেওয়া হয়েছে আবার আওয়ামী লীগ রিভাইভ করে যাবে। সেদিন হয়তো একটা ক্ষত থাকবে যে কারা আমাদেরকে এই কাজটা করেছিল, কিন্তু এই কথা তখন থাকবে না কেন করেছিল, কেন প্রসঙ্গটা কিন্তু তখন আর আসবে না। তখন আসবে কারা করলো, এই কারা করলো এটা উঠতে পারে, আমি উড়াই দেবো কেন, উল্লাস হবে তখন উল্লাস হবে যে আমরা আবার জেগেছি, আবার এসেছি, আমাদের অতি গৌরবোজ্জ্বল এবং দিস অ্যান্ড দ্যাট। এই যে আপনার এখানে বসে দেখলাম, মেট্রো রেলটা দেখলাম। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে মনির হায়দার এখানে এসেছিল, তো মনির হায়দারকে মনে হয় না এই রেলটা কে করছে? গিফট অফ ডিক্টেটর। ব্যাস, গিফট অফ ডিক্টেটর। গিফটটা যেই দেখ, যেই দেখ, গিফট তো গিফট, ফুলের কি দোষ, ফুল তো ফুলই। এখন প্রশ্ন হচ্ছে ইতিমধ্যেই তাকে একটা ঘোষণার মধ্য দিয়ে বিচার না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ বলবো না, স্থগিত করা হয়েছে। এখানে শব্দের কার্যক্রম কার্যকরটা নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম ওই সময় পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত। এটাকে আবার ভিন্ন ভাষা বলতে পারেন, স্থগিত করলে বিচার হয় না, কিন্তু যদি নিষিদ্ধ করে দেন ওটা কিন্তু আরো ফেরোসাস। কেন এটা করলো, আমি তো তোমাদেরকে নিষিদ্ধ করছি, হয়তো ওই সেন্সে শাব্দিক সব ঠিক আছে। এখন এটা করতে গেলেন, দেখেন তারেক কেন এই কথাটা বলল। জামাত ইসলামের পক্ষ থেকে আমির একদিন আগে এটাকে প্রশংসা করলেন, মিষ্টি বিতরণ হলো, কিন্তু পরদিন তিনি কি বললেন, উচিত ছিল সবার সাথে আলাপ আলোচনা করে করা। তা যখন আপনি বলতেছেন উল্লাস, ভালো কাজ করেছে, পরদিন কি বললেন, কাজটা ভালোই করেছেন কিন্তু এইভাবে করা ঠিক হয়নি। যেটা বিএনপি বলেছে যে আমরা শুরু থেকেই বলেছি একটা নিয়মের ভিতর দিয়ে আপনারা যান, সরাসরি করেন না। এবং বিএনপিও পরে কি করলো, একই পরের দিন তারা বললো যে আমরা সমর্থন করলাম। তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশে যে মূল চরিত্রটা হচ্ছে যত বিপ্লব যাই হোক না কেন, ছাত্ররা যখন হইচই করবে মুক্তিযুদ্ধ হয়ে যাবে, পতাকা উঠে যাবে দেশে। এটা স্যার জাত চলে যাওয়ার আতঙ্কে এই ধরনের সেটাই বলতেছেন। ছাত্ররা হইচই করলো, 32 নম্বরে পতাকা উঠে গেল বাংলাদেশে। ছাত্ররা হইচই করলো, মুক্তিযুদ্ধের যাত্রা শুরু হয়ে গেল। অনেকগুলি খেলা আছে এখানে। এখন ছাত্ররা যখন জেদ বিপ্লব করলো, উচ্ছ্বাস, রক্ত দিল, এবং রক্ত দেওয়ার পরে কী হলো, শেখ হাসিনা পতন হয়ে গেল। পতনের পরে কী হলো, অনেক কিছু ঘটলো। এখন আবার বলা হচ্ছে যে এইভাবে না সেইভাবে, এইভাবে না সেইভাবে। চূড়ান্ত পর্যায়ে কী দাঁড়ালো, আমরা সমর্থন করলাম। এখন সর্বশেষ যে পরিস্থিতিটা, যেটা স্যার ভালো উল্লেখ করেছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যেটা সাউথ আফ্রিকা হবে এবং আমাদের ডেলিগেশন যাবে দেখতে কীভাবে হয়েছে। আচ্ছা, প্রশ্ন সোজা তো এটা, যখন 80 বছরের কথা বলেছে, আপনি ধরে নেন সরকারের ভিতরে একটা প্ল্যান আছে যে আওয়ামী লীগ ধ্বংস হলেও আওয়ামী লীগের যেহেতু কোটি কোটি সমর্থক রয়ে গেছে এবং কিছু লোক উপরে কাঠামো, নিচে কাঠামো, যার নেতৃত্বে ছিল বিভিন্ন স্তরের, তারা দুর্নীতি করছে, তারা অবাধ করছে, লুটপাট করছে, তারা কিলিং করছে, সবাই তো করেনি। একটা গ্রামে ধরেন 5 জন করছে, গ্রামের 25 জন তো করেনি। তাহলে আসিফ নজরুলের কথা অনুযায়ী রিকনসিলিয়েশনের সুযোগ আছে। অর্থাৎ আওয়ামী লীগের জন্য কিন্তু, আওয়ামী লীগের থেকে কিন্তু প্রচুর পরিমাণ লোক এনসিপিতে চলে আসবে, অন্য দলেও যাবে। যদিও বিএনপি বলেছে কেউ আসতে পারবে না, আবার তারাই বলেছে 1 কোটি নতুন যুবক তারা নিবে না। যদি আবার এখানে আবার জনাব রুহুল রিজভী তো আবার মাঝখানে একটা কথা, যে ক্লিন ইমেজের যারা, তারা আবার যদি এটা আবার উদ্র করেছে পরে। আচ্ছা, উদ্র করছে। দেখেন এগুলো হচ্ছে কি জানেন, সকালে এক কথা, বিকালে এক কথা, সে এক কথা, সে এক কথা। অর্থাৎ হলো সত্যকে চাপা দিতে পারবেন না তো। সত্য নিচে একটা সত্য, আগুনের চো মহাশা আগুন মধ্যে সেটা। অর্থাৎ যারা মিসক্লেম, যে রাজনীতি করছে কিন্তু নিজেকে ঠিক রাখতে পারছে, তাকে আটকাতে পারবেন না। যেমন ধরেন আপনার এখানে যে প্রফেসর ফরাদ হোসেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, সে আন্তর্জাতিক বিভাগে ছিল, আবার অফিসের দপ্তরে ছিল, কিন্তু ফরাদ সম্পর্কে তো কেউ বলতে পারবে না যে ফরাদ খারাপ। সেটাই। এখন ফরাদ কোন দলে যাবে? ফরাদের জন্য এখন এনসিপি খোলা, বিএনপি খোলা, জামাত খোলা, সব খোলা, কারণ তাদের ঘোষণা অনুযায়ী ফরাদের জন্য আমরা বসে আছি। তাহলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ কিন্তু ভিন্নভাবে দলছুট প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু, এবং একটা মৌকা দিয়ে দিলেন কিন্তু। একইভাবে এনসিপি যখন আরও সামনের দিকে আগাবেন, যদি বিএনপিতে
তারেক জিয়া সহসা দেশে ফিরে না আসেন বা তাকে আসতে দেওয়া না হয় বা ষড়যন্ত্র হয়, আপনি নিশ্চিত থাকেন নজর কিন্তু এদিকেও আছে, এদিকেও আছে। কারণ রাষ্ট্র যারা চালাচ্ছেন তারা তো ধরেন তাদের সাথে হিসেবে প্ল্যান আছে, এজেন্ডা আছে, কিন্তু কোথা থেকে শুরু করবেন, কোথায় যাবেন তারা বুঝে থাকে কিন্তু। এবং ওই চিন্তা করতে গেলে আমি যেটা মনে করি, আবার তার আগে প্রথম কথা চলে আসি, আওয়ামী লীগ উল্লাস করবে বড় কথা না। তার আগে কিন্তু পুরাতন আওয়ামী লীগরা নতুন জায়গায় উল্লাস করবে কিন্তু, এবং সেই উল্লাসে দেখবেন অনেক এমপি চলে আসবে, অনেক জেলা পরিষদ চলে আসবে, উপজেলা চলে আসবে, প্রচুর পরিমাণে লোকাল গভর্নমেন্টে চলে আসবে। আর সরকার যদি বাই দিস টাইম লোকাল স্থানীয় নির্বাচন আগে দিয়ে দেয়, তাহলে আপনি ধরে নেন একটা মেজর অংশ আওয়ামী লীগের থাকবে, তো নতুন দলের সাথে যুক্ত থাকবে, রিস্টোরেশন হয়ে যাবে। রেস্টোরেশন হবে কোথায়? রিভাইভাল অফ আওয়ামী লীগ ইন এ নিউ ফর্ম অ্যান্ড ডাইমেনশন, মানে ইন টাচ উইথ পাওয়ার। That's his power, but what about the ideology? এখানে আসে আইডিওলজি, দেশকে গড়া, দেশকে ভালোবাসা, নতুন আইডিওলজি, সে আগের যেটা ছিল সেটা মনে হয় না। দেশকে ভালোবাসা পুরো কোনো আইডিওলজি নেই তো। আচ্ছা, তার মানে একটা আপনি বলছেন যেটা তারেক বলল এটার সম্পূর্ণ বিপরীত, তবে আপনি বলছেন পজিটিভভাবে, তারেক রহমান বলছে একটু ভয়ঙ্করভাবে। এখন এই দুটাতে আমরা কোথায় আমরা এটাকে ধরবো যে আওয়ামী লীগের ফিরে আসার? আপনি ধরবেন একটা জায়গায়, যেহেতু আসিফ নজরুল বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, এবং তিনি যখন বলছেন ট্রুথ রিকনসিলিয়েশনের জন্য টিমও পাঠাবেন, অর্থাৎ বাস্তবতা আছে, তাহলে আগামীতে যেমন জাতীয় পার্টিকে যদি আপনি কোণঠাসা করতে চান, তাহলে ট্রুথ রিকনসিলিয়েশনের মাধ্যমে তারাও চলে আসবে। অর্থাৎ এখন বাংলাদেশে একটি স্লোগান হবে, দেশ গড়ো, রিকনসিলিয়েশন করো। এবং এই রিকনসিলিয়েশনে আমার যেটা মনে হয় স্লোগানটা ভালো, কিন্তু যদি এটা ঘটতে পারে, আওয়ামী লীগের ভিতরে কিন্তু আপনি যেভাবে নেন প্রচণ্ড ক্ষোভ আছে, কিন্তু যারা নিয়ে সত্যিকারের দেশপ্রেমী সততা করে, তারা কিন্তু সহ্য করবে না, তারা কিন্তু দল চেঞ্জ করবেই। কারণ শোনেন, শেখ মুজিবও করছে, শেরে বাংলাও করছে, সবাই দল চেঞ্জ। তার কেন করছে? মাওলানা ভাসানীও করছে। কেন করছে? আদর্শের কারণে। এবার যেটা করবে, এটা একটা আদর্শ। তো আমি দেশকে ভালোবাসি, দেশকে করতে চাই, এইটি বড় স্লোগান। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জি, ব্যারিস্টার সারোয়ার হোসেন, এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলছে, নিষিদ্ধ করা হয়েছে, যদিও এখানে গ্যাপ আছে, এখানে আইনি কিছু বিষয় আছে, আইনের কথা ব্যারিস্টার ফারুকও বলেছেন। আপনার আন্ডারস্ট্যান্ডিং আসলে কী? আর জনাব তারেক তো ভয়ঙ্কর একটা ভবিষ্যৎবাণী করে গেল, যখন আওয়ামী লীগ ফিরে আসবে তার মানে আরও ভয়ঙ্করভাবে ফিরে আসবে। শুধুমাত্র নিষিদ্ধ কেন করা হয়েছে, এটারও প্রতিশোধের আগুন ওই ফিরে আসার মধ্যে থাকবে। আপনি তাই মনে করেন আওয়ামী লীগ ফিরে আসবে ওভাবে? ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ আজকের সমালোচক, সবাই আমার প্রিয় মানুষ। এবং তার আগেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি দীর্ঘদিন কানাডা থেকে এখন বাংলাদেশে আসছেন, আমরা আনন্দিত হয়েছি। আপনার সুন্দর অফিস করেছেন আপনি, এবং আপনার সাথে যারা পার্টিসিপেট করতো অনলাইনে অনেককেই আমি দেখেছি আসছে, আপনাকে অভিনন্দন জানাচ্ছে। আমিও অভিনন্দন জানাচ্ছি, আপনি মাতৃভূমিতে ফেরত আসছেন, এবং সেই মাতৃভূমিতে বসে আজকে আপনি প্রথম এইখানে ফিজিক্যাল টকশো করছেন। এতদিন অনলাইন ছিলাম, প্রথম আজকে ফিজিক্যাল সক্রিয়। এবং আমি আনন্দিত আপনার এই মেইডেন সেশনে, মেইডেন ওভারে আমরা পার্টিসিপেট করতে পারছি। আমি শুরুতেই তারেকের দু একটা কথার সাথে একটু অ্যাড করি যে জামাতের রাজনীতিটা আমার এখনও রহস্যজনক মনে হয়, এবং জামাতের কোনো স্টেবিলিটি নাই। স্টেবিলিটি ইন টকিং, স্টেবিলিটি ইন পলিসি প্রবাবলি। কী করছে তারা এই 5ই আগস্টের পরে? হঠাৎ করে যা বসুন্ধরার মিডিয়া হাউসে হাজির হয়ে গেল তাদের আমির, সেখানে যে বলল যে আপনারা আপনাদেরকে সর্বোত্তক সহযোগিতা দেবেন। এইটা যদি হয় আপনার জামাত ইসলাম ওনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য গেছে, হ্যাঁ, সহযোগিতার জন্য। এক্স্যাক্টলি। তো আপনি সহযোগিতা দিতে গেলে যারা একটু মিস ইনফরমেশন হয়ে যাবে, ওখানে একটা হামলা হয়েছিল, ওই হামলাতে তখন জামাতের আমির সাহেব গিয়ে তাদেরকে তাৎক্ষণিক প্রোটেকশন দেওয়ার কথা, আর যতটুকু ব্যাকআপ দেওয়ার আপনি গেলেন প্রোটেকশন। হ্যাঁ, তো এইটা মানুষ কীভাবে নিয়েছে, আমি কীভাবে নিয়েছি, যে 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 যার মালিক বলেছে, স্বৈরাচারী সরকারের সাথে বলছে যে আপনার সাথে আজীবন আছি, মৃত্যুর পরেও থাকবো, এবং এই মিডিয়া হাউসটা স্বৈরতান্ত্রিকতা যে জায়গায় আসছে, যে ফেসিজম আসছিল, তার একটা বড় ধরনের ধারক এবং বাহক ছিল।
তারা এটাকে উন্নত করছে। সেই জায়গায় তার বলা ছিল যারা অন্যায় করছে তাদের শাস্তি হবে, আর যারা ফ্যাসিজমের দোষর ছিল তাদেরও শাস্তি ব্যবস্থা করতে হবে। এরপরে উনি বলেন কি, আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিলাম। আপনি ব্যক্তিগতভাবে আপনার দল ক্ষমা করতেন, কিন্তু বাংলাদেশের মানুষ সংগঠন হিসেবে ক্ষমা, হ্যাঁ। সো এগুলো মানে এই যে মানে সবাইকে যে অ্যাপিজ করতে চায়, যে এই ধরনের একটা সিচুয়েশন যখন সৃষ্টি হয়েছে, পৃথিবীর কোথায় ফ্যাসিজমের শাস্তি ব্যতীত কোথায় রিকনসিলিয়েশন হয়েছে? রিকনসিলিয়েশনের অংশই হলো যারা অন্যায় করেছে, যারা গণহত্যা করেছে, যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে, বাকি সবাইকে নিয়ে রিকনসিলিয়েশন, যেটা দক্ষিণ আফ্রিকার মডেল বলি আমরা। দক্ষিণ আফ্রিকার মডেলটা কি? রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। যারা প্রথম শ্রেণীর অপরাধী ছিল তাদের যথাযথ শাস্তি, যারা দ্বিতীয় শ্রেণী ছিল তাদের কম শাস্তি, যারা তৃতীয় শ্রেণী তাদের এর কম শাস্তি, বাকি সবাইকে নিয়ে রিকনসিলিয়েশন। সেই রিকনসিলিয়েশনের কথা কিন্তু এখন এই বলছে, এই আসিফ নজরুল আমরা শুনলাম যে এই সরকারটাকে উইক পজিশনে রেখেছে। সে বললো যে আমরা এখন ট্রুথ রিকনসিলিয়েশন করবো, এবং তারা নাকি আফ্রিকা যাবে দেখতে, এই মডেল দেখতে। এটা তো বইয়ের ভিতরে আছে, আপনার আফ্রিকা যাওয়ার দরকার, কিন্তু রিসার্চ বই আছে অনেক, এটা তো আমরা জানি সবাই। মানে বিদেশে ঘোরার সুযোগ পেলে বোধহয় কেউ মিস করতে চায় না, সরকার বিশেষ করে সরকারি টাকা, আমার অন্তত তাই মনে হয়। তো সেই জায়গা থেকে আপনার যে এখন আসেন আওয়ামী লীগ ব্যান্ড, ফার্স্ট অফ অল আওয়ামী লীগ কি একটা রাজনৈতিক দল ছিল? একটা রাজনৈতিক দলের ক্যারেক্টার কি? সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা, দুষ্টের দমন, শিষ্টের লালন, সবার উপরে রাজনীতির মূল উদ্দেশ্য কি? জনকল্যাণ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, ন্যায্যতা প্রতিষ্ঠা, গণতন্ত্র আফেল করা, যদি গণতন্ত্র চর্চা করে। সো এর কোনোটা তো ছিল না। আওয়ামী লীগ একটা দল ছিল যেটা একমাত্র কাজ ছিল লুটপাট তন্ত্র প্রতিষ্ঠা করা, কে কার চেয়ে বেশি লুটপাট করতে পারে। যার জন্য আপনি যদি দেখেন বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের দাম, গ্যাসের দাম এমনভাবে বাড়িয়েছে যেখানে আপনার 300 টাকা মাসে বিদ্যুৎ বিল আসে, তাদের এখন 6,000 থেকে 10,000 টাকা বিদ্যুৎ বিল আসে। আপনার প্রত্যেকটা প্রজেক্টের নামে লুটপাট। আপনার এই যে একটা অর্থমন্ত্রী ছিল লোটাস কামাল, এ তো চোরের কোনো সীমা পরিসীমা ছিল না, কয়টা দিন আইনমন্ত্রী বিচার ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, এবং সব কিছুর উদ্দেশ্য ছিল টাকা লুটপাট করা, এবং এই টাকা লুটপাট করার 80% যাইতো ওই পরিবারে, ওনার বড় বোন, ছোট বোন, মাঝারি বোন, মামাতো ভাই, ফুফাতো ভাই। পরিস্থিতি এমন দাঁড়িয়েলো যে শেখ রেহেনার ছেলে সে স্পেশাল ফ্লাইট সেটা চলে না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার যদি টাকা থাকতো তুমি ফুটামি করতে, জনগণের টাকায় ফুটামি কেন? সো এইটা ওই সেন্সে কোনো রাজনৈতিক দলই ছিল না। এইটা তো 6 তারিখই, আই এগ্রি, 6 তারিখই এটাকে ব্যান করা উচিত ছিল। এখন আপনি এইটাকে এক্স্যাক্টলি ব্যান না, টেকনিক্যালি এটা তাদের কার্যক্রম রেস্ট্রিক্ট করা হয়েছে, এটা ওই সেন্সে ব্যান্ড হয় নাই। এখন আপনি টেকনিক্যালি রেস্ট্রিক্ট করেন, ব্যান করেন, এইটা ডিপেন্ড করবে ভবিষ্যৎ শাসন ব্যবস্থা, ভবিষ্যৎ রাজনীতির পরে। ভবিষ্যতে আপনার শাসন ব্যবস্থা কোন জায়গায় নিতে পেরেছেন। যদি একই ধরনের লুটপাট সৃষ্টি হয়, একই ধরনের ওই আওয়ামী লীগ টাইপের একটা শাসন ব্যবস্থা চলে, এবং মানুষের ভিতরে যদি এই পারসেপশন সৃষ্টি হয় যে আমরা আগে ভালো ছিলাম, তাহলে আমরা ব্যান করার দরকার নেই। ব্যান তো একটা ব্যাপার, তারা জনগণ যদি এটা বলা শুরু করে যে আমরা আগে ভালো ছিলাম, তাহলে আওয়ামী লীগ এমনি ফিরে আসার একটা সুযোগ সৃষ্টি হবে। আর আপনি যদি সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা রক্ষা করতে পারেন, মানুষ যদি বলে না এখন আমরা ভালো আছি, তাহলে সেই জন্য আমি আজ দেখেন আজকে একটা বই নিয়েছি, এই বইটা কালকে একটা অনুষ্ঠান হয়েছে এই বইটার ব্যাপারে। আচ্ছা, এইখানে দেশ প্রশাসনের সিজন বলে গেছে, এইখানে দুর্নীতির একটা চ্যাপ্টার আছে। আমি সচেতন মানুষ সবাইকে বলবো সেই চ্যাপ্টারটা পড়ার জন্য। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর ওই চ্যাপ্টারটা পড়াচ্ছে। দুর্নীতির ব্যাপারে বলছে চুনোপুটি থেকে রাঘব বল সবাইকে ধরতে হবে। আর রাজনৈতিক দলের নেতাকর্মীরা এইরকম স্বচ্ছ থাকবে যে প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা যদি অপরাধ করে তাকে তার শাস্তি নিশ্চিত করতে হবে, সে যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কোনোভাবে দুর্নীতি না করতে পারে। জি। সো এই আপনি ব্যান করেন কি না করেন, এটা ডিপেন্ড করবে ভবিষ্যৎ শাসন ব্যবস্থা, ভবিষ্যতে যারা সরকারে যাবে, যারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে, এবং যে অন্য দলগুলো আছে তারা কোয়ালিটি রাজনীতি করতে পারে কিনা। রাজনীতি হবে যোগ্যতা সম্পন্ন কোয়ালিটি রাজনীতি, যে আমার দলে এর চেয়ে ভালো নেতা আছে, আমার দলে এর চেয়ে চরিত্রবান কর্মী আছে, আমার দলে এর চেয়ে বেশি স্বচ্ছতা রয়েছে, আমার দলে এর চেয়ে বেশি চরিত্রবান লোক রয়েছে। এইগুলো হবে রাজনীতির কম্পিটিশন। রাজনীতির কম্পিটিশন কে কার চেয়ে বেশি চুরি করতে পারে, কে কত ভোগবাদিতায় লিপ্ত হতে পারে, কে কত মানি লন্ডারিং করতে পারে, কে কত আকাম কুকাম করতে পারে, কে কত ব্যাংক লুটপাট করতে পারে, সেটা হবে না রাজনীতি। সো এইটা দুইটা ফ্যাক্টর,
সরকারে যারা যাবে তারা কি শাসন ব্যবস্থা পরিচালনা করছে এবং যে রাজনৈতিক দলগুলো বৈধ আছে তারা কি রাজনীতি পরিচালনা করছে সেইটার উপর ডিপেন্ড করবে আওয়ামী লীগ ফেরত আসবে কি আসবে না। অতএব আপনি মূল জিনিসটা ব্যান্ড করলেন না, এই ব্যান্ড তো 1 মিনিট উঠে যাবে। আপনি জামাত তো এখনো ব্যান্ড অবস্থা আছে, এইটা একটা ডুবিয়াস স্টেট হচ্ছে। ব্যান্ড অবস্থায় তারা রাজনীতি করছে এবং সেনাপ্রধানের দাওয়াতে যায় সেখানে মিটিং করেছে, আর একটা দলের কার্যকলাপ এখন রেস্ট্রিক্টেড হলো। তো ব্যান্ড হলেও তো ব্যান্ড থাকে না, সেটা তো জামাত প্রতিষ্ঠা করছে। তো সেই ব্যান্ড থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে যারা ভবিষ্যতে রাজনীতি করবে সেটার ব্যবস্থার উপরে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এখন তো রেগুলারলি আপনারা আসবেন ইনশাল্লাহ, আগামী সপ্তাহ বা 15-20 দিন পর এটার চেহারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, আপনি ফুল সেট আপ দেখতে পাবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।